আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেতে শুরু করেছে বিডিআর সদস্যরা। মুক্তিপ্রাপ্ত জওয়ানরা একে একে কারাগার থেকে বের হতে থাকেন। এ সময় কারাগারের বাইরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পিলখানা ট্রাজেডির 16 বছর পর বিস্ফোরক আইনের মামলা ও হত্যা মামলা থেকে খালাসপ্রাপ্ত 178 বিডিআর সদস্যের মুক্তি মিলছে আজ। সকাল থেকেই অপেক্ষায় পরিবারের সদস্যরা। আবেগ আপ্লুত এই স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ন্যায় বিচার ও পিলখানা হত্যার রহস্য বের করার দাবি জানিয়ে আসছে তারা। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। এগুলো তো আমাদের প্রাপ্য ছিল না, এরা তো চাকরির উদ্দেশ্যে ছিল। আমার বাবা কিন্তু বিদেশ ছিল। বাবা ছাড়া থাকা দেশে ভিতরে থাকা বাবার কষ্ট অনুভব করছে। মানুষ তো বিদেশে গেল এত কষ্ট পায় না। প্রতিটা ছেলে মেয়ে তার পড়াশোনার লাইফে বা কর্মজীবনে সবটাতেই বাবার সাপোর্ট লাগে, কিন্তু ওরা ছোটবেলা থেকে তাদের বাবার সাপোর্ট পায়নি। কেরানীগঞ্জ কারা ফটকের সামনে আছেন সহকর্মী AR বাদল, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। বাদল, 16 বছর আটক থাকার পর বিডিআর সদস্যদের মুক্তি ঘিরে কি পরিবেশ দেখছেন এবং বিডিআর সদস্য ও তাদের স্বজনরা কি বলছে জানাবেন। এখনো মুক্তি শুরু হয়নি, প্রস্তুতি চলছে। এই জন্যই অনেক স্বজনরা কারাগারের ভিতরে যে মূল ফটক রয়েছে সেটি পেরিয়ে ভিতরে গেছেন স্বজনদের রিসিভ করার জন্য। কিন্তু অনেক স্বজন এই যে মূল যে গেট রয়েছে তার বাইরে রয়েছেন এবং অপেক্ষা করছেন স্বজনরা যারা কারাবন্দী ছিলেন 16 বছর ধরে তারা ফিরবে, সেরকমটি আমরা জানতে পারছি। সেই অপেক্ষায় তারা করছেন। অনেকের পরিবারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তাদের দুর্বিষহ সময়গুলোর কথা। একটু ছোট করে বলবেন, আপনার কে আছে ভিতরে? আমার হাজব্যান্ড। দেখা করতে আসতেন ওনার সাথে, কেমন ছিল? আসলে আমার হাজব্যান্ড ব্যক্তিগতভাবে খুব অসুস্থ ছিল। উনি প্রায় 13-14 বছর ধরেই অসুস্থ। এখন তো জামিনে মুক্তি হচ্ছে, প্রত্যাশা কি আপনাদের? আমাদের প্রত্যাশা যে আমাদের জামিন হয়েছে, আমাদের প্রত্যাশা যে আমাদের যে 16 বছরের ক্ষতিপূরণ আমরা যেন সেটা ফিরে পাই, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আপনার কি? আমার খালা আব্বু আছে। আচ্ছা, ওনার সম্পর্কে কি জেনেছেন আপনি? আমি জানি যে আমার খালা আব্বু 2009 সালে বিনা অপরাধে পিলখানা মামলায় তাকে জেলে ভরে দেওয়া হয়েছিল। তখন আমার জন্ম হয়নি, তবে আমার আত্মীয় স্বজনরা, আমার বোন, আমার খালামুনি যেটা বলেছে, মানে তাকে অনেক কষ্টে রাখা হয়েছে দীর্ঘ 16 বছর। তো আজকে আমাদের মানে যে অনুভূতি, এতই ভালো লাগছে যে সে অনুভূতিটা মনে হয় যতই বলে শেষ করার মতো না। আজ এই 16 বছরের অপেক্ষার থেকে এই আজকে 2-3 ঘন্টার অপেক্ষাটা অনেক মনে হচ্ছে আমার কাছে। আমার খালা আব্বুকে পাবো, এটাই অনেক, মানে আমি জানি না আমার খালা আব্বু কেমন আছে। তবে আমি প্রায় অনেকবারই দেখতে আসি। এমন দেখা এটা না দেখার সমান। তো আমি চাই আমার খালা আবুর সম্মান ফিরিয়ে দেওয়া হোক। আমার খালা আবু যে এই দীর্ঘ 16 বছর জেলে আছে, যাদের জন্য আছে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। তাদেরকেও আমার খালা আবু যে কষ্টটা পাইছে, তারা তো জানে না আমার খালা আবু কী কষ্ট পেয়েছে। সো তাদেরকেও যেন সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন একজন স্বজনের কথা, যার স্বজন এখানে 16 বছর ধরে কারাবন্দী রয়েছে। তো এরকম স্বজনদের অনুভূতি একটাই যে যারা এর পেছনে সত্যিকারভাবে দায়ী, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে যারা মুক্তি পাচ্ছেন 16 বছর পরে, শুধু জামিন নয়, তারা যেন একেবারেই খালাস পান, এসব মামলা থেকে অব্যাহতি পান, এরকম প্রত্যাশা করেছেন এবং কঠোর শাস্তির আওতায় যাতে নিয়ে আসা হয় এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার সাথে যারা আসলেই জড়িত তাদের জন্য। মারফি, আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এখনো যারা জামিন পেয়েছেন মুক্তি করে দেওয়া তাদেরকে শুরু হয়নি, 12টার পরে হয়তো শুরু হবে, তখন আরো আপডেট জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী 20 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ।
সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেয়। এর আগে গত 9 ফেব্রুয়ারি এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। 2019 সালের 23 অক্টোবর মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের এই নেতা মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। দ্বিতীয়বারের মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেয়া হুমকির বার্তা ভুয়া প্রমাণিত হয়েছে। তল্লাশি করে কিছু পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। গেল রাত 11টায় এয়ারপোর্ট এপিবিএন এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তাটি এসেছিল। তবে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে মঙ্গলবার সকালে রোম থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে বিস্ফোরক দ্রব্য ও বোমা থাকার বার্তা দেওয়া হয়। ফ্লাইটটি বুধবার সকাল 9টা 20 মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। পরে পুরো প্লেনে তল্লাশি চালিয়ে প্লেনে বোমা বা বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। শীতে দুর্ভোগে আছে দেশের বিভিন্ন জেলার মানুষ। রাজধানী ঢাকাতেও বেড়েছে শীতের তীব্রতা। পঞ্চগড়ে ভোরে ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। উত্তরে ঠান্ডা বাতাসে কাজে যেতে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। দিনাজপুর ও হিলিতে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। তারপরও ঠান্ডা উপেক্ষা করে কৃষি জমিতে বোরো ধানের চারাসহ আলু পেঁয়াজ পরিচর্যায় কাজ করছে কৃষকরা। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। 2 দিন ধরে সূর্যের দেখা নেই গাইবান্ধায়। শীতে কাদা পানিতে বোরো চারা রোপণে কৃষি শ্রমিকদের কষ্ট বেড়েছে। কুড়িগ্রামে শীতে বিপাকে পড়েছে ছিন্নমূল চরাঞ্চল ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। মেহেরপুর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াও শীতে বিপাকে নিম্নআয়ের মানুষ। এদিকে কুয়াশায় ঘনত্ব কমায় আরিচা কাজিরহাট 8 ঘন্টা এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে 6 ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকায় নতুন করে দাবানলের সৃষ্টি হয়েছে। পলিসেডের এবং ইয়াটনের পর এবার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক হ্রদ সংলগ্ন এলাকা। ইতিমধ্যে 30,000-এরও বেশি মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। হ্রদের আশপাশের এলাকা জুড়ে বহু মানুষের বাস। কাস্টাইক লেক এলাকায় শুরু হওয়া বিশাল আগুন স্থানীয় বাসিন্দাদের জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। জোরালো বাতাসের প্রভাবে শুষ্ক বনাঞ্চলে বুধবার আগুন 32 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধের অবসান না হলে রাশিয়ার উপর উচ্চ মাত্রার কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে এই হুমকি দেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। এই যুদ্ধকে অর্থহীন যুদ্ধ বলেও আখ্যা দিয়েছেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প রুশ জনগণের প্রতি নিজের ভালোবাসা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা উল্লেখ করেছেন। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর সম্প্রতি কার্যকর হয়েছে বহুল কাঙ্ক্ষিত ফিলিস্তিনের গাজা যুদ্ধবিরতি চুক্তি। এরপরও বেড়েই চলেছে প্রাণহানি। মূলত ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। গেল 24 ঘন্টায় অবরুদ্ধ এই ভূখণ্ডের ধ্বংসস্তূপের নিচ থেকে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 47,200 জনের কাছাকাছি পৌঁছে গেছে। এদিকে জেনিনে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। জেনিনে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলি অবস্থানগুলোতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। বিপিএল ক্রিকেটের আলাদা ম্যাচে আজ মাঠে নামবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। 8 ম্যাচে শতভাগ জয় নিয়ে অপ্রতিরুদ্ধ রংপুর চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচেও ধরে রাখতে চায় জয়ের হাসি। আর পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে রংপুরকে প্রথম হারের স্বাদ দিতে চায় রাজশাহী। দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। অন্য ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে দুই দল।
বিপিএল এর শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাফি আমিন। রাফি, চট্টগ্রামে আজ ম্যাচ শুরুর আগে দর্শকদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন এবং আজকের ম্যাচ নিয়ে তারা কি বলছে জানাবেন। ধন্যবাদ মারফি। এই মুহূর্তে সাগরিকার পাশে গতকালকে আমরা দেখিয়েছিলাম যে এই জায়গাটার মধ্যে আসলে কি পরিমাণে দর্শক ছিল, যেহেতু চট্টগ্রামে একটা ম্যাচ ছিল সেক্ষেত্রে দর্শকদের চাহিদাটাও কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখেছি। তবে আজকে চট্টগ্রাম পর্বের শেষ দিনে সেটা কিন্তু আমরা এই দর্শক শূন্যতা কিন্তু আমরা প্রচুর পরিমাণে চোখে লাগছে। আজকে আমরা সকাল থেকে এখানে এসেছি, উপচে পড়া ভিড় নেই, টিকিট কেন্দ্রে দর্শকের সেই সারিবদ্ধ লম্বা লাইনটাও কিন্তু আজকে আমরা দেখিনি। সব কিছু মিলে আসলে বলা যায় যে চট্টগ্রামের শেষ দিনে কিন্তু আমরা প্রথম ম্যাচকে কেন্দ্র করে এখন পর্যন্ত কিন্তু দর্শকের উপচে পড়া ভিড় বা দর্শক চোখে পড়ার মতো দর্শকের ভিড়টা কিন্তু আমরা এখনো দেখতে পারিনি। আর ম্যাচ নিয়ে আসলে যেমনটা বলছিলেন, আসলে রংপুর রাইডার্সের সমর্থকরা কিন্তু তারা চাচ্ছে যে শতভাগ জয় নিয়েই কিন্তু তারা এই প্রথম পর্বটা শেষ করবে, যেহেতু এখন পর্যন্ত অপ্রতিরোধ দলটি এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি, তাদের লক্ষ্য এটাই। অপরদিকে আসলে রাজশাহীর সাপোর্টারদের যে একটা অবস্থা আমরা দেখেছি তাদের মধ্যে, যে সবশেষ ম্যাচটা বড় একটা ব্যবধানে তারা হেরেছে, সেখানে তাদের মানসিক অবস্থাটাও একটু বিপর্যস্ত বলা যায়, যেহেতু প্রিয় দলটা এত বড় একটা হারের মুখে পড়েছিল শেষ ম্যাচে। এই যে তাদের যে সংখ্যাটা বা তাদের যে একটা আক্ষেপটা, সেই আক্ষেপটা তারা রংপুরের মতন একটা অপ্রতিরোধ দলকে হারিয়ে কিন্তু তারা ফিরতে চায় এবং তাদের ইচ্ছাই এটা আসলে যে আজকে রংপুরকে তারা হারাবে। দিনের শেষ ম্যাচটাতেও কিন্তু আসলে কেমন দর্শক হবে সেটা নিয়েও একটা আসলে অপেক্ষার ব্যাপার, কারণ তার আগেও আমরা দেখেছি দিনের প্রথম ম্যাচে দর্শক শূন্যতা থাকলেও দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা দেখি যে রানও যেরকম হয় ভালো, এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু দর্শকের অবস্থাটাও ঠিক সেরকমই থাকে। সব কিছু মিলে বলা যায় যে চট্টগ্রাম পড়বে এখন পর্যন্ত সেই শীর্ষে রংপুর, আর দর্শকের ব্যাপারটা আমরা যেরকম দেখেছিলাম সেটা কিন্তু শেষ দিনে কমেছে মোটামুটিভাবে। চট্টগ্রামের সাগরিকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।